আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা পিওর লার্নিং একটা কন্টেন্ট। ভ্যালু ইনভেস্টিং এর জন্য এই ভিডিওটা অনেক কাজে দিবে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও যারা মোমেন্টাম ট্রেডিং করতে চাচ্ছেন বা পজিশন ট্রেডিং করতে চাচ্ছেন, তারাও এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এই ভিডিওটা কার জন্য প্রযোজ্য নয়? যারা মনে করেন শেয়ার বাজারে প্রফিট মেক করার জন্য বা লং রানে প্রফিটেবল থাকার জন্য কোনো প্রকার অ্যানালাইসিসের প্রয়োজন নাই, শুধুমাত্র ইনসাইড নিউজ বা স্পেকুলেটিভ নিউজ বা বড় ভাই বা একজন ব্যক্তি থাকা দরকার যার কাছ থেকে শুনে শুনে আমি প্রফিট মেক করতে পারবো, তাদের জন্য এই ভিডিওটা আসলে বানানো হয় নাই বা তারা আসলে এই ভিডিওটা দেখে মজা পাবেন না। সো আপনার যদি শেখার ব্যাপারে আগ্রহ থাকে তাহলে আপনি আগামী মিনিটগুলো নষ্ট করেন, আদারওয়াইজ এই মূল্যবান সময়গুলো এই ভিডিও দেখে নষ্ট করার কোনো মানে হয় না। যাই হোক দর্শক, আইএমকে ফিনটেক স্কুল নামে আমাদের আরেকটি চ্যানেল আছে, এটা আমাদের টিম দ্বারা পরিচালিত। এই চ্যানেলটিতে প্রচুর পরিমাণে লার্নিং কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। যারা একেবারেই শিখার ব্যাপারে আগ্রহী তারা এই চ্যানেলটিকেও ফলো করতে পারেন। এখানে অনেকগুলো কোর্স আমরা আপলোড করেছি, ফ্রিতে এই কোর্সগুলো করে নিতে পারেন। আজকের ভিডিওটার টাইটেল আমি দিয়েছি হাউ টু পিক স্টকস, ব্লুপ্রিন্ট ফর ভ্যালু ইনভেস্টমেন্ট। অর্থাৎ যারা আমরা বাজারে ভ্যালু ইনভেস্টিং করতে চাচ্ছি তারা কিভাবে তাদের স্টক পিক করবেন, এই ভিডিওতে পুরো কনসেপ্টে ব্লুপ্রিন্ট আমি আপনাকে দিয়ে দিব। প্রথমেই কিছু জিনিস ক্লিয়ার হওয়া দরকার। অ্যানালাইসিস ছাড়া ব্যবসায় লাভ হবে না, এটা আমরা অনেকেই জানি, বাট অ্যানালাইসিস আসলে অনেক প্রকার হতে পারে। মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তো যেটাই করেন না কেন প্রত্যেকটা অ্যানালাইসিসের একটা করে পারপাস থাকে। সো আমরা এখানে ভ্যালু ইনভেস্টিংটা বলতেছি, এর জন্য আসলে কোন অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কাজে লাগবে ওই জিনিসটা বোঝার জন্য এই কথাগুলো আমি এখন বলবো। তো যারা শর্ট টার্মের ট্রেডার, যারা শুধুমাত্র শর্ট টার্ম বেসিসে ট্রেড করবেন, তাদের জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তেমন কোনো প্রয়োজন আসলে নেই। তারা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর রিলাই করেন এবং ওইটার উপর বেস করে তাদের ট্রেডগুলো নিয়ে থাকেন এবং তাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের দক্ষতা অনুযায়ী তারা প্রফিট মেক করেন বা করেন না। কিন্তু যারা লং টার্ম ইনভেস্টর, যাদের নেট ওর্থ মোটামুটি বেশি বা যারা আসলে অনেক কম বয়সে শুরু করেছেন এসআইপি আকারে লং টার্মের একটা ফোকাস নিয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট করতেছেন, তারা আসলে লং টার্ম ইনভেস্টর, তাদেরকে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে কমপক্ষে 95% রিলাই করতে হচ্ছে। সো ভ্যালু ইনভেস্টিংটা আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে সম্পর্কিত। আর এক ধরনের ট্রেডার বা ইনভেস্টর আছেন যারা মোমেন্টাম ইনভেস্টর হিসেবে নিজেকে দাবি করেন। এনাদের ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটাই সমানভাবে প্রয়োজনীয়। তবে মোমেন্টাম ইনভেস্টমেন্ট এবং লং টার্ম ইনভেস্টমেন্ট বা ভ্যালু ইনভেস্টমেন্ট যারা করেন তারা এক জায়গায় একমত হবেন যে তারা কখনোই কোনো কোয়ালিটি নাই এরকম কোনো কোম্পানিতে কখনোই টাকা ঢালবেন না, অর্থাৎ তারা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবেন না। তো এই হচ্ছে বিষয়। সো আপনি যদি ভ্যালু ইনভেস্টিং করতে চান, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আপনাকে জানতে হবে। মোমেন্টাম ইনভেস্টর হতে চাইলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটাই আপনাকে শিখতে হবে। আর যদি বলেন আমি শর্ট টার্ম ট্রেডিংটাই শুধুমাত্র করব, তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসের জ্ঞান থাকাটাই জরুরি। সো আজকে আমরা ভ্যালু ইনভেস্টরদেরকে ফোকাস করে এই ভিডিওটা তৈরি করছি। ভ্যালু ইনভেস্টররা তার স্টক পিক করার ক্ষেত্রে আসলে কি কি জিনিস খুঁজে বের করার চেষ্টা করবেন। তো আপনি যদি ভ্যালু ইনভেস্টিং করতে চান তাহলে আপনাকে আসলে কয়েকটা জিনিস ডেফিনেটলি বুঝতে হবে। নাম্বার ওয়ান, একটা বিজনেসের ইকোনমিক্স আপনাকে বুঝতে হবে। আপনি কোনো স্টক পিক করার ক্ষেত্রে প্রথম যেটা বুঝতে হবে যে ওই কোম্পানিটার স্ট্রং বিজনেস ইকোনমিক্স আছে কিনা, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে আপনাকে বুঝতে হবে আপনি যে কোম্পানিটা সিলেক্ট করতে চাচ্ছেন এই কোম্পানিটার ম্যানেজমেন্ট গ্রেট কিনা, বা এই কোম্পানির পিছনে যে লোকগুলো কাজ করতেছে তারা গ্রেট পিপল কিনা, অর্থাৎ আপনার কোম্পানিটার গ্রেট ম্যানেজমেন্ট আছে কিনা এটা আপনাকে বুঝতে হবে। তৃতীয় যে জিনিসটা আপনাকে কনফার্ম হতে হবে যে এই কোম্পানি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস গুলো আপনাকে প্রোভাইড করছে প্রতি 3 মাস পর পর, এগুলো ক্লিন কিনা বা এগুলোকে বিশ্বাসযোগ্য কিনা, এই জিনিসটা আপনাকে কিন্তু বুঝতে হবে। তো এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি তো ডক্টর বা আমি ইঞ্জিনিয়ার বা আমি অন্য কোনো প্রফেশনে আছি, আমি তো আসলে অ্যাকাউন্টিংটা পারি না। অ্যাকাউন্টিং না বুঝে
বা একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিড করার এবিলিটি অর্জন না করে কিভাবে ভ্যালু ইনভেস্টর হওয়া যায় এটা আমাকে শিখান। তো এই বিষয়টা আসলে সম্ভব না, কারণ ওয়ারেন বাফেট বলেছেন অ্যাকাউন্টিংটা হচ্ছে একটা বিজনেসের ল্যাঙ্গুয়েজ। তার মানে অ্যাকাউন্টিং ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। তাহলে আপনি যদি বিজনেস বুঝতে চান, অ্যাকাউন্টিং কোনো না কোনো ভাবে আপনাকে বুঝতে হবে। তো এখন যারা অ্যাকাউন্টিং এর এও বুঝি না, পুরোপুরি বুঝি না, তাদের কিন্তু এই মার্কেটে আসা উচিত না। তাদের উচিত ট্রেজারি বিল বন্ডস এবং সঞ্চয়পত্রে নিশ্চিত মুনাফা টেক করা। আর যদি বলেন যে না আমি মার্কেটে আসবো, তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস তো তার অ্যাকাউন্টিং লাগে না, সেটা দেখে আপনি ট্রেডিংটা করতে পারেন। কিন্তু যদি ভ্যালু ইনভেস্টিং করতে চান আর বলবেন যে আমি বিজনেস রিপোর্ট পড়তে পারি না, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বুঝি না, ক্যাশ ফ্লো বুঝি না, ব্যালেন্স শিট বুঝি না, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কি দেখতে হয় আমি আসলে বুঝি না, তাহলে কিন্তু এটা ঠিক হলো না। আপনি ভ্যালু ইনভেস্টিং করতে চাইলে এটা আপনাকে বুঝতে হবে। এরপরে আপনি যে জিনিসটা খুঁজবেন, সেক্টর লিডারশিপ বা ডোমিনেন্ট মার্কেট প্লেয়ার কিনা। যে কোম্পানিটা আপনি সিলেক্ট করবেন ওর অবশ্যই সেক্টরের লিডার হতে হবে, অথবা ওকে মার্কেটে ডোমিনেন্ট প্লেয়ার হতে হবে ওই সেক্টরে। ফাইনালি আপনি যেটা দেখবেন ফান্ডামেন্টালি সেটা হচ্ছে যে সবকিছু মিলে গিয়ে যদি আপনি কোনো কোম্পানি পেয়ে যান, ওকে কিনবেন কিনা এটার ডিসিশন আসবে হচ্ছে এই কোম্পানিটা যে প্রাইসে আপনি কিনতে চাচ্ছেন এই প্রাইসটা কি আন্ডার ভ্যালুড কিনা তার ইন্ট্রিনজিক ভ্যালু থেকে। এবং আপনি যদি ইন্ট্রিনজিক ভ্যালু কোনো কোম্পানির 100 টাকা হয়, সেই কোম্পানিটা যদি বাজারে মিস্টার মার্কেট আপনাকে 50 টাকায় অফার করে, তাহলে আপনি 50% মার্জিন অফ সেফটি পাচ্ছেন। সো যত বেশি মার্জিন অফ সেফটি পাওয়া যাবে ততই আপনার জন্য সেফ। কারণ আপনি জমি কিনেন, বাড়ি কিনেন, আপনি যেটাই কিনেন না কেন, যদি আপনি প্রফিট করতে চান তাহলে ও যত টাকা ওর ভ্যালু আছে তার চাইতে কিছুটা হলেও কমে কিনতে হবে, তবেই না আপনি প্রফিট পাবেন। কিন্তু একটা ধরেন গোল্ডের ভরি এখন 1,40,000 টাকা, আপনি যদি 1,60,000 করে কিনেন তাহলে কি আপনি প্রফিটে আছেন নাকি? তাহলে তো আপনি প্রফিটে নাই। ব্যাপারটা ঠিক তাই, একটা কোম্পানি অনেক ভালো হতে পারে, সে স্কোয়ার ফার্মা দাম হচ্ছে 208 টাকা, এখন ওর ইন্ট্রিনসিক ভ্যালু যদি 308 টাকা হয় তবেই না আপনি 100 টাকার মার্জিন অফ সেফটি পাচ্ছেন। কিন্তু যদি ওর ইন্ট্রিনসিক ভ্যালু 180 টাকা হয় তাহলে তো আপনি মোটামুটি 28 টাকা বেশি দিয়ে কিনেছেন। সো আপনাকে তো আসলে বুঝতে হবে যে ওর আন্ডার ভ্যালুড কিনা অন ইন্ট্রিনসিক ভ্যালু থেকে, এই জিনিসটাও আপনাকে শিখতে হবে। তাহলে এই 5টা ফ্যাক্টর, স্ট্রং বিজনেস ইকোনমিক্স, গ্রেট ম্যানেজমেন্ট, ক্লিন অ্যান্ড ট্রাস্টওয়ার্দি ফিনান্সিয়াল স্টেটমেন্টস, সেক্টর লিডারশিপ, মার্জিন অফ সেফটি, এগুলো আপনাকে মাস্ট জানতে হবে ভ্যালু ইনভেস্টিং এর জন্য স্টক পিক করার ক্ষেত্রে। সাথে আপনি যদি মোমেন্টাম যুক্ত করতে চান তাহলে প্রাইস চার্টটাও একটু বুঝতে হবে যে কোন মোমেন্টামে আছেন, আপওয়ার্ড দিকে নাকি ডাউনওয়ার্ডের দিকে। ধরেন একটা স্টক গত 10 বছর ধরে আপ ট্রেন্ডে আছে এবং এখন সে একদম চূড়ায় বসে ডিস্ট্রিবিউশন ফেজে আছে, ওর ফান্ডামেন্টাল ডাটা খুব ভালো শো করছে, বাট টেকনিক্যাল চার্টে আমরা বুঝতেছি শেয়ারটা আসলে ডিস্ট্রিবিউশন ফেজে আছে, তাহলে কিন্তু এই শেয়ারটা আমরা কিনলে কিন্তু আরো পরের 3-4 বছর কিন্তু আমাকে লসে থাকতে হতে পারে। যেমন রেকিট বেনকাইজার, এটা খুবই ভালো একটা কোম্পানি, আমরা জানি এই কোম্পানিতে যারা গত 10 বছর ধরে ইনভেস্টেড আছেন তারা কিন্তু হিউজ প্রফিট অলরেডি পেয়েছেন আপনারা ক্যাপিটাল গেইন দিয়ে। কিন্তু এই গত 2 বছর আগেও এই কোম্পানিটার একটা টপ প্রাইস ছিল 6300 টাকা। এখন 6300 টাকায় যিনি এই শেয়ারটা কিনেছেন ওনার কিন্তু দাম 4300-তে চলে আসছে। ক্যাপিটাল লস যেটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু সাথে যে টাইমটা নষ্ট হচ্ছে, তার মানে ওনার এই বিজনেসটা ওনার সর্বোচ্চ পারফর্ম যখন করছিল তখন যারা 6000+-এর টপ দামে যারা কিনলো তারা কিন্তু এখন এই মোমেন্টাম না থাকার কারণে দীর্ঘমেয়াদে শেয়ারটি নিয়ে বসে থাকতে হতে পারে, বা লস তো হচ্ছেই, প্লাস হচ্ছে সময় কিন্তু এটার পিছনে দিতে হবে। তো আমি যদি এটা চিন্তা করি যে এই কোম্পানিটা আমি কিনলাম 6000 টাকায়, আমি 4 বছর পরে এটাকে 7000 টাকায় বেচবো, তাহলে 4 বছরে আমার হোল্ডিং পিরিয়ড রিটার্ন যদি ক্যালকুলেট করি সেইভাবে ভালো নাও হতে পারে। কিন্তু এই কোম্পানিটার ভ্যালু যদি ধরেন 3500 টাকা হয়, আর আমি যদি এটা 3000 টাকায় কিনতাম, যেমন 4 বছর আগে যারা এটাকে 3000 টাকার কমে কিনেছেন তারা কিন্তু এর থেকে ঠিকই প্রফিট নিতে পেরেছেন, কিন্তু যারা এই 6300 টাকা একদম টপে গিয়ে কিনলেন তারা কিন্তু মানে প্রফিট পেলেন না, এখন পর্যন্ত পেলেন না। হ্যাঁ, টুডে টুমোরো হয়তো বা এটা ওই জায়গায় যাবে, এর চাইতেও বেশি যেতে পারে কারণ কোম্পানি ভালো, কিন্তু যারা 6300 টাকায় কিনেছেন তারা কিন্তু টাইম এবং মানি দুইটাই কিন্তু নেগেটিভে আসেন বা লসে আসেন। তো তাহলে আমাদের মোমেন্টামটাও একটু খেয়াল রাখতে হবে। সো ভ্যালু ইনভেস্টিং এর সাথে আমরা যদি এই প্রাইজের মোমেন্টাম বা ডিস্ট্রিবিউশন ফেজটা বা অ্যাকুমুলেশন ফেজটা ফাইন্ড আউট করতে পারি তাহলে সব দিক মিলিয়ে আমরা একটা বেটার
রেজাল্ট পেতে পারি বা ভালো স্টক আমরা পিক করতে পারবো। তো আমরা এখন এই 6টা বিষয় বা 5টা বিষয় একটা একটা করে যদি ডিসকাস করি, স্ট্রং বিজনেস ইকোনমিক্স বলতে আপনি আসলে কি বুঝতেছেন? স্ট্রং বিজনেস ইকোনমিক্সের আসলে অনেক ইন্টারপ্রিটেশন আছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যে জিনিসটা বুঝি, একটা কোম্পানির বিজনেস ইকোনমিক্স যদি স্ট্রং হতে হয় তাহলে ওর ডুয়েল ইঞ্জিন গ্রোথ লাগবে। ডুয়েল ইঞ্জিন গ্রোথ বলতে ওর টপ লাইনেও গ্রোথ লাগবে, বটম লাইনেও গ্রোথ লাগবে। খুব ভালো একটা গ্রোথ থাকতে হবে স্টেডি রেটে টপ লাইন এবং বটম লাইনে। মানে টপ লাইনে গ্রো করতেছে কিন্তু বটম লাইনের গ্রোথটা 50% লেস, তাহলে কিন্তু ওর ডুয়েল ইঞ্জিন এফেক্টটা আপনি পাবেন না। সেকেন্ড কথা হচ্ছে আরওসিটা অবশ্যই কস্ট অফ দ্য ক্যাপিটালের চাইতে বেশি হবে। একটা বিজনেস করতে ক্যাপিটাল লাগে, ক্যাপিটাল তো ফাও ফাও আসে না, এর জন্য ব্যাংকের লোন নিতে হয়। তো ব্যাংকের লোন যদি 13% হয় আর ওর আরওসি যদি আপনার ওই 13% বা 12% বা 10% হয়, তাহলে তো ও প্রতি বছর আমাকে লস লস দিচ্ছে। তার মানে ওর নেট প্রফিট পজিটিভ থাকতে পারে, ওর ইপিএস পজিটিভ থাকতে পারে, এরপরেও যদি কোনো কোম্পানির কস্ট অফ ক্যাপিটালের চাইতে আরওসি যদি কম হয় তাহলে ও কিন্তু আসলে ভ্যালু ডিস্ট্রয় করতেছে। সো আমার এই জিনিসটা দেখতে হবে, কস্ট অফ দ্য ক্যাপিটালের চাইতেও রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হায়ার হইতে হবে। এছাড়াও ব্যালেন্স শিটটা স্ট্রং হইতে হবে। একটা কোম্পানির ব্যালেন্স শিট স্ট্রং হওয়ার জন্য কয়েকটা বিষয় জরুরি। তার মধ্যে ওর জিরো ডেট বা লেস ডেট কোম্পানি হওয়াটা ইম্পর্টেন্ট। তারপরে ওর যে পিপিই টার্নওভার রেশিও, এটা ইন্ডাস্ট্রির যে পিপিই টার্নওভার রেশিও এর চাইতে যদি একটু বেশি হয়, অ্যাভারেজের চাইতে বেশি হয়, তাহলে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। এবং ওর ইনভেন্টরি টার্নওভার রেশিওটাও হাই থাকতে হবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা, লো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। অর্থাৎ এই পৃথিবীতে দুই ধরনের ব্যবসা আছে। এক ধরনের ব্যবসা হচ্ছে যে ব্যবসাগুলো গ্রো করানোর জন্য অনেক অনেক ক্যাপিটাল দরকার। আরেক ধরনের ব্যবসা হচ্ছে তেমন কোনো ক্যাপিটাল রিইনভেস্টমেন্ট ছাড়াই এই ব্যবসা অটোমেটিক্যালি ভালো গ্রোতে যেতে পারে। তাহলে আমরা স্ট্রং বিজনেস ইকোনমিক্স আছে ওই বিজনেসটাকে বলবো যার গ্রোতে যাওয়ার জন্য, টপ লাইনের গ্রোথ ধরার জন্য বা করার জন্য তেমন কোনো ক্যাপিটাল রিইনভেস্টমেন্ট রেগুলার বেসিসে প্রয়োজন পড়ে না। এই ধরনের কোম্পানিকে আমরা স্ট্রং বিজনেস ইকোনমিক্স আছে, এই ধরনের কোম্পানিকে আমরা বলি যে এদের স্ট্রং বিজনেস ইকোনমিক্স আছে। তো এখন ক্লিন বা ট্রাস্টওয়ার্দি অ্যাকাউন্টস বলতে আমরা কি বুঝতেছি? আমরা বলতে চাই যে একটা কোম্পানির বিজনেস প্রসপেক্ট যতই ভালো হোক না কেন, এই কোম্পানিটা যারা চালাচ্ছেন তাদের যদি ট্রাস্টওয়ার্দিনেস বা ক্লিননেস না থাকে, বা তারা যদি আসলে ট্রাস্টওয়ার্দি না হয়ে থাকে, তাহলে কিন্তু এই কোম্পানি যতই ভালো হোক না কেন, এর যে সাকসেস স্টোরি, এই সাকসেস স্টোরির কোনো ভাগ আমার আপনার মতো প্রান্তিক বিনিয়োগকারী ক্যাশ করতে পারবেন না। তাহলে আমার দরকার ক্লিন অ্যাকাউন্টসধারী কোম্পানি, যারা সবসময় ক্লিন অ্যাকাউন্টস মেনটেন করছে বা যারা অনেস্টি মেনটেন করে ক্লিন অ্যাকাউন্টস তৈরি করতেছে। তো ক্লিন অ্যাকাউন্টস বলতে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো তারা পিরিয়ডিক বেসিসে আমাদেরকে দিচ্ছে, এই অ্যাকাউন্টগুলো সঠিক কিনা, এই অ্যাকাউন্টগুলো ভেজাল মুক্ত কিনা, এই অ্যাকাউন্টগুলো বিশ্বাসযোগ্য কিনা, এইটা আপনাকে ভাই বুঝে বের করতে হবে। সো আপনি জানেন না, বুঝেন না, এইটা বলার কোনো সুযোগ নাই। যেহেতু মার্কেটে এসেছেন, যেহেতু ভ্যালু ইনভেস্টিং করবেন বলে মনস্থির করেছেন, সো আপনাকে আসলে এই ক্লিন অ্যাকাউন্টস এর ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। তো একটা কোম্পানির ক্লিন অ্যাকাউন্টস আছে কি নাই এটা বোঝার একটা ছোটখাটো টোটকা আপনাদেরকে আমি দিতে চাই। আপনি একটা কাজ করবেন, যদি কোনো কোম্পানির ক্লিন অ্যাকাউন্টস থাকে তাহলে অবশ্যই এই কোম্পানিটা যে পরিমাণ অপারেটিং প্রফিট শো করতেছে, ক্যাশ ফ্লোতেও সিমিলার অ্যামাউন্টের টাকাই তারা ক্যাশ ফ্লোতে, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে সেম পরিমাণ টাকা তারা শো করবে। অর্থাৎ হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট বছরে এটা নাও মিলতে পারে, বাট যদি আমি 5 বছরের টাইম ফ্রেমে একটা কোম্পানির টোটাল অপারেটিং ক্যাপিটালটাকে যোগ করি, অর্থাৎ 5 বছরে এই কোম্পানিটা যা অপারেটিং প্রফিট করেছে এই অপারেটিং প্রফিটটাকে যোগ করে ধরলাম আমি 1,000 কোটি টাকা পেয়েছি। যদি আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে গিয়েও যদি সেম পরিমাণ টাকা বা তার চাইতে বেশি পরিমাণ টাকা পেয়ে থাকি, তার মানে এই কোম্পানিটা মোটামুটি ক্লিন অ্যাকাউন্টস মেনটেন করছে। আর যদি এমন হয় যে অপারেটিং প্রফিট 5 বছরে টোটাল দেখালো 1,000 কোটি টাকা, কিন্তু এই ক্যাশ ফ্লোতে গিয়ে সে আমাকে দেখাচ্ছে 700 কোটি টাকা, তাহলে ধরে নিব ঠিক আছে, মোটামুটি তার ক্লিন অ্যাকাউন্টস আছে। কিন্তু যদি এটা 60%-এর নিচে বা 50%-এর নিচে চলে যায়, অর্থাৎ 100 টাকা অপারেটিং প্রফিটের বিপরীতেও যদি 50 টাকা বা তারও কম ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস শো করে, তার মানে ডেফিনেটলি এখানে ভেজাল আছে, এখানে ঘাপলা আছে।
এখন আমি তো আর অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট না, ধরেন আমার তো এত ডিটেল বোঝার দরকার নাই, বাট এতটুকুই আমি বুঝে যাব এটাতে ঘাপলা আছে, আর যে কোম্পানিতে ঘাপলা আছে ওই কোম্পানিতে যাওয়ার তো আমার কোনো প্রয়োজন নাই, এত কিছু আর বোঝার কোনো প্রয়োজন নাই, এখানেই ওটাতে রেড ফ্ল্যাগ পড়ে যাবে এবং এই কোম্পানি আমার লিস্টের থেকে বের হয়ে যাবে। আরেকটা হচ্ছে, যদি কোনো কোম্পানি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে তাহলে তার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে প্রতি বছর হিউজ পরিমাণ পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো উৎপন্ন হবে। তো যদি কোনো কোম্পানির পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং এবিলিটি থাকে তাহলে বুঝতে হবে এই কোম্পানির ক্লিন অ্যাকাউন্টস বা ট্রাস্টওয়ার্দি অ্যাকাউন্টস আছে। আরেকটা বিষয় হচ্ছে যে মালিক যদি সৎ হয় তবেই ক্লিন অ্যাকাউন্টস মেনটেন করার ব্যাপারে তারা আগ্রহ দেখাবে। সো কোনো কোম্পানি যদি রিজনেবল পে আউট রেশিও মেনটেন করে তাহলেও কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে এই কোম্পানির মালিকপক্ষ মোটামুটি সৎভাবে ব্যবসা পরিচালনা করতে চাচ্ছেন। 3 নম্বর জিনিসটা হচ্ছে গ্রেট পিপল অথবা গ্রেট ম্যানেজমেন্ট আপনাকে ফাইন্ড আউট করতে হবে। একটা কোম্পানিতে আপনি যখন ভ্যালু ইনভেস্টিং এর উদ্দেশ্যে একটা শেয়ার কিনেন, এই শেয়ারটার মানে হচ্ছে আপনি এই কোম্পানির মালিকানার একটা অংশ কিনেছেন। সো এটা যদি একটা পার্টনারশিপ কোম্পানি হয় তাহলে এই কোম্পানির যিনি এমডি উনি হচ্ছে এই কোম্পানির ম্যানেজিং পার্টনার, আপনি হচ্ছেন তার পার্টনার। তো এই ভদ্রলোক যদি গ্রেট হয়, এই ভদ্রলোক যদি এফিসিয়েন্ট হয় আপনার এই ম্যানেজিং পার্টনার, তবেই ও বাকি পার্টনারদেরকে ভ্যালু ক্রিয়েট করে দিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। তো একটা কোম্পানির যদি ম্যানেজমেন্টের গ্রেটনেস থাকে তাহলে এই কোম্পানিটার কম্পিটিটিভ মোডস বা অ্যাডভান্টেজের ডিউরাবিলিটিটা থাকবে। তো কম্পিটিটিভ মোডস এই জিনিসটা আমরা মোটামুটি বাফেটের মুখে অনেক বেশি শুনছি। তো এই মোডস জিনিসটা আসলে কি, এটাকে যদি সিম্পলিফাইড ভাবে আপনাকে বলি তাহলে যদি কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের স্ট্রং ব্র্যান্ড ভ্যালু থাকে তাহলে সে প্রাইসিং পাওয়ার পাবে, তার প্রোডাক্টের প্রাইসিং পাওয়ার সে পাবে। আর যদি সে এটা প্রাইসিং পাওয়ারটা তার হয়ে যায় তাহলে কিন্তু তার যে মার্জিনগুলো এগুলো কিন্তু অনেক বেশি হবে, হাই মার্জিন সে মেনটেন করতে পারবে, মানে তার গ্রস প্রফিট, নেট প্রফিট এবং অপারেটিং প্রফিটের মার্জিনগুলো অনেক বেশি হবে। সো এটা কিন্তু একটা কোম্পানির মালিক পক্ষের এফিসিয়েন্সি নির্দেশ করে। আরেকটা হচ্ছে, যদি কোনো কোম্পানির মালিক এফিসিয়েন্টলি কোম্পানিটা চালাইতে পারে তাহলে সে কিন্তু তার কোম্পানির অপারেটিং লিভারেজ ম্যাক্সিমাইজেশন করতে পারবে। এটা কি জিনিস? এটা হচ্ছে ধরেন একটা কোম্পানির টপ লাইনের গ্রোথ 10% কিন্তু বটম লাইনের গ্রোথ হচ্ছে 12%। তার মানে এই যে 2% এক্সট্রা সে যে বের করে দিল এটা কিন্তু তার এফিসিয়েন্সির গুণে বা তার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমেই কিন্তু সে টপ লাইনের তুলনায় বটম লাইনে এক্সট্রা 2% অ্যাড করতে পেরেছে। এইটা কিন্তু একটা গ্রেট ম্যানেজমেন্টের লক্ষ্য বা এইটাই কিন্তু একটা গ্রেট ম্যানেজমেন্ট করে থাকে। সো আপনি এই জিনিসগুলো যদি চেক করেন তাহলেও বুঝতে পারবেন যে গ্রেট ম্যানেজমেন্ট আছে কিনা। এটা এই জিনিসগুলো আপনি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকেও মোটামুটি বুঝতে পারবেন। দর্শক, এরপরে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেক্টর লিডারশিপ আছে কিনা। মানে ধরেন ফার্মা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের লিস্টেড 13টা কোম্পানি আছে, এর মধ্যে সেক্টর লিডারকে আমার আপনার উচিত সেক্টর লিডারের দিকে মনোযোগ দেওয়া, কিন্তু আমরা সেটা না করে সেক্টর লিডারটাকে অ্যাভয়েড করে ওই 12 নম্বর 13 নম্বর বা 10 নম্বরের যে কোম্পানিটা যেটাকে এখন 16 টাকায় বা 12 টাকায় বা 9 টাকায় পাওয়া যাচ্ছে আমরা ওটাকে পিক করার চিন্তা করতেছি। এবং আমাদের মধ্যে একটা একটা ভ্রান্ত ধারণা আছে যে 200 টাকার কোম্পানিটা 400 টাকা হতে অনেক সময় লাগবে, কোনোদিন নাও হতে পারে, কিন্তু 12 টাকার কোম্পানিটা 24 টাকা হওয়া কোনো ব্যাপার না। হ্যাঁ, কথা সত্য, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বাজে কোম্পানি এরকম ডাবল ট্রিপল হয় অল্প সময়ের মধ্যে, সেই জায়গায় যদি কেউ টাইমিং করতে পারে খুব ভালো কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা পারা এত সোজা না। আর একটা খারাপ কোম্পানি ধরে রেখে চুপচাপ রাতে ঘুমানো এটাও সম্ভব না। আর কত টাকায় আপনি জুয়া খেলতে পারবেন? মানে হচ্ছে 5 লাখ টাকায় জুয়া খেলেন, 10 লাখে খেলেন, কিন্তু 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকার পোর্টফোলিও থেকে আপনি এই জুয়াটা খেলতে পারবেন কিনা এটাও কিন্তু ভাবার একটা বিষয়। সো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আপনার ভ্যালু ইনভেস্টিং এর জন্য আপনি যে কোম্পানিটাকে চুজ করতে চাচ্ছেন ও অবশ্যই সেক্টরের একটা ডমিনেন্ট প্লেয়ার হতে হবে অথবা সেক্টরের লিডারশিপ তার থাকতে হবে। এছাড়াও আপনি যে কোম্পানিটা কিনতে চাচ্ছেন এই কোম্পানিটা যে সেক্টরের অন্তর্গত সেই সেক্টরেরও একটা পজিটিভ ফোরকাস্ট বা একটা টেইলউইন্ড কিন্তু থাকার প্রয়োজনীয়তা রয়েছে। দর্শক, এবার আমরা মার্জিন অফ সেফটি নিয়ে কথা বলবো। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে 100 টাকার জিনিস যদি কেউ আমাকে 50 টাকায় অফার করে তাহলে আমি 50% আন্ডার ভ্যালুড অবস্থায় পাচ্ছি এবং এই 50%ই হচ্ছে এই ক্ষেত্রে মার্জিন অফ সেফটি। তো এই কারণে যারা ভ্যালু ইনভেস্টিং আমরা করব, আমরা যে
এর আগের আলোচনা থেকে যে শেয়ারগুলো আমরা পেয়েছি এগুলাকে একটা ওয়াচ লিস্টে রাখবো এবং এগুলোর ভ্যালুয়েশন করে দেখবো যে কোনগুলা আন্ডার ভ্যালুড অবস্থায় পাওয়া যাচ্ছে বা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটা খুব ভালো কোম্পানি যদি প্রিমিয়ামে কিনতে হয় তাহলে আমি কিনবো না। ধরেন বাজারের বেস্ট কোম্পানি ম্যারিকো, ওর ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করে যদি দেখা যায় যে বর্তমান যে দাম এর চাইতেও কম, তাহলে ও যত ভালোই হোক না কেন ওকে কিন্তু প্রিমিয়াম দিয়ে কিনতে কখনোই আমি বলছি না। আপনাকে অবশ্যই ডিসকাউন্টে কিনতে হবে। আর ভ্যালু ইনভেস্টিং এ মার্জিন অফ সেফটিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর আপনি যদি আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড বা ডিসকাউন্টে পাচ্ছেন কি পাচ্ছেন না, মার্জিন অফ সেফটি পাচ্ছেন কি পাচ্ছেন না, এই ক্যালকুলেশনগুলো যদি করতে চান তাহলে কয়েকটা পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে ডিসিএফ মডেল, এটাতে মূলত ভ্যালু ইনভেস্টররা করে। রিসিডুয়াল ইনকাম মডেলে গ্রোথ কোম্পানিগুলো করতে পারেন। এছাড়াও যদি কোনো কোম্পানির ডাটার অবস্থা খুব খারাপ হয়ে থাকে, যেগুলো আসলে অত ভালো কোম্পানি না, যে ডাটাগুলো আসলে সাপোর্ট করতেছে না এই দুই ব্যবস্থায়, আপনার এই দুই পদ্ধতিতে ভ্যালুয়েশন করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি রিলেটিভ ভ্যালুয়েশন টুলস ব্যবহার করতে পারেন। যেমন আপনি ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল ব্যবহার করতে পারেন, ইভি টু ইবিআইটি করতে পারেন, অথবা ইভি টু ইবিআইটি ডিএ করতে পারেন, অথবা পি রেশিও করতে পারেন, পিইজি রেশিও করতে পারেন। এছাড়াও প্রাইস টু ক্যাশ ফ্লো, প্রাইস টু সেলস, এই ধরনের ভ্যালুয়েশন ম্যাট্রিক্স দিয়েও কিন্তু আপনি ওর রিলেটিভ ভ্যালুয়েশনটা করতে পারেন। একটা সেক্টরের ভিতরে সেক্টর কম্পারিজন বা পিয়ার পিয়ার কম্পারিজনের মতো করে করতে পারেন এই টুলগুলো ব্যবহার করে। সো দর্শক, এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করেছি, এই আলোচনায় আমরা একটা কোম্পানিকে কিভাবে চুজ করব, অর্থাৎ আপনার ভ্যালু ইনভেস্টিং এর জন্য যে স্টকগুলোকে পিক করবেন, কিভাবে পিক করবেন তার ব্লুপ্রিন্ট কি দাঁড়ালো। আপনাকে প্রথম দেখতে হবে একটা কোম্পানির স্ট্রং বিজনেস ইকোনমিক্স আছে কিনা, এরপরে দেখতে হবে ওর ক্লিন অ্যান্ড ট্রাস্টওয়ার্দি অ্যাকাউন্টস আছে কিনা, এই কোম্পানিটাকে যারা চালাচ্ছে তারা গ্রেট পিপল কিনা, এরপরে এই কোম্পানিটা যে সেক্টরে আছে ওই সেক্টরের ডমিনেন্ট মার্কেট প্লেয়ার বা সেক্টর লিডার কিনা, এরপরে সর্বশেষ আমি মার্জিন অফ সেফটিতে ডিসকাউন্টে পাচ্ছি কিনা, আমি আন্ডার ভ্যালুড অবস্থায় পাচ্ছি কিনা, এই বিষয়গুলো আপনাকে চেক করতে হবে। ফাইনালি একদম সর্বশেষ ডিসিশন মেক করার আগে আমাকে আপওয়ার্ড মোমেন্টামে আসি কিনা টেকনিক্যাল চার্টে, এইটা আমি চেক করব। আমি অলওয়েজ একুমুলেশন ফেজে বা একুমুলেশন থেকে বের হয়েছে এখন অ্যাডভান্সিং ফেজে আছে এরকম স্টক চুজ করার চেষ্টা করব যদি মোমেন্টামে ফোকাস করি। আর অবশ্যই ডিস্ট্রিবিউশন ফেজটাকে আমি অ্যাভয়েড করব, তা না। এছাড়াও আপনি যদি মার্কেটে লং রানে সাস্টেইন করতে চান তাহলে আপনাকে একটা প্রফিট টেকিং স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হবে। আপনার ডিএনএর সাথে যায়, ডিএনএর সাথে ম্যাচ করে এরকম একটা প্রফিট টেকিং স্ট্র্যাটেজি আপনাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনাকে জানতে হবে ওয়েন টু সেল। ওয়েন টু সেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। কখন একটা শেয়ার কিনবো এইটা জানার চাইতেও কখন শেয়ারটা আমি প্রফিট বুক করব এই জিনিসটাও জানা কিন্তু খুব প্রয়োজন। ফাইনালি আপনার গ্রিডকে কন্ট্রোল করতে হবে এবং এই গ্রিড কন্ট্রোল যদি আপনি করেন তাহলে আপনি মোটামুটি সঠিক জায়গায় স্টকটা সেল করে দিয়ে আসতে পারবেন। আর যদি আপনি স্টক সেল না করেন তাহলে কিন্তু প্রফিট আসতেছে না। সো অনেকে মনে করতেছি ভ্যালু ইনভেস্টিং মানেই বাই অ্যান্ড ফরগেট, ব্যাপারটা আসলে তা না। শেয়ার বাজারে একটা শেয়ারের দাম বাড়বে কমবে, এটাই স্বাভাবিক। আমাকে কিনতে হবে আন্ডার ভ্যালুড অবস্থায়, বিক্রি করতে হবে ওভার ভ্যালুড অবস্থায়। সো আমি যদি প্রফিট বুক না করি তাহলে তো আমার ভ্যালু ওয়েলথ, আমার তো ওয়েলথ এপ্রিসিয়েট হবে না বা ওয়েলথ তো আসলে বাড়বে না। সো অবশ্যই বিক্রির ব্যাপারটা আছে। সো কেউ যদি মনে করি ভ্যালু ইনভেস্টিং মানেই কিনে একদম ভুলে যাও, ব্যাপারটা আসলে সঠিক নয়। ফাইনালি আরো তিনটা জিনিস আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। ভ্যালু ইনভেস্টিং করতে চাইলে আপনাকে আসলে কয়েকটা জিনিস লাগবে। লং টার্মের অ্যাপ্রোচ আপনার লাগবে, এটা আজীবনের জন্য না, মানে বাই অ্যান্ড ফরগেট বলছি না, বাট স্টিল ভ্যালু ইনভেস্টিং ইটস এ লং টার্ম অ্যাপ্রোচ। অর্থাৎ কারো যদি 3 মাস 6 মাসের টাকা থাকে, যে 3 মাসের জন্য ইনভেস্ট করতে পারবো, 6 মাসের জন্য ইনভেস্ট করতে পারবো, বা ইভেন 1 বছর 1.5 বছরের জন্য যদি কারো ইনভেস্টের টাকা থাকে, এই টাকা দিয়েও আপনার ইনভেস্টিং করা উচিত না। ভ্যালু ইনভেস্টিং এর জন্য লং টার্ম অ্যাপ্রোচ লাগবে, অর্থাৎ আপনার টাকাটা কমপক্ষে 5 বছরের জন্য অলস হইতে হবে, তবেই আপনি আসেন মার্কেটে। তা না হলে আপনার আসার কোনো দরকার নেই। ট্রেজারি বন্ড, বিল, সঞ্চয়পত্র এগুলো তো আছে। এছাড়াও আমাদের আরো একটা প্রবলেম আছে, প্রপার অ্যাসেট অ্যালোকেশন আমরা কেউ করি না। অর্থাৎ মার্কেটে যে টাকা অলস না, ওই টাকা মার্কেটে আনলেই কিন্তু প্রবলেম হবে। অর্থাৎ আপনার ধরেন টোটাল 1 কোটি টাকা আছে, কিন্তু এই 1 কোটি টাকার মধ্যে পুরোটাই মার্কেটে আনবেন নাকি 20 লাখ, 25 লাখ, 50 লাখ আনবেন, এইটা ভালো করে অ্যালোকেট করতে হবে। অনেকে কি করে, সর্বস্ব দিয়ে দেয়, লোন করে নিয়ে আসে, মার্জিন লোন নেয়, ধার দেনা করে, যার কারণে
তার প্রয়োজনের সময় মার্কেট খারাপ হয়ে গেলে 30% লসে শেয়ার বিক্রি করে সংসারের প্রয়োজনীয় খরচ চালাইতে হয়। তো এই ধরনের পুওর অ্যাসেট অ্যালোকেশন করলে তো মার্কেটে সাস্টেইন করা সম্ভব নয়। আশা করছি প্রপার অ্যাসেট অ্যালোকেশনের ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আর ফাইনালি রিয়েলিস্টিক এক্সপেকটেশন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ ইয়ারলি বেসিসে লং রানে আপনি কত পার্সেন্ট রিটার্ন চান। আমাদের দেশে ট্রেজারি বিল বন্ড দিচ্ছে 12.5%, আর ওয়ারেন বাফেট সারা জীবনে 70 বছরের চেষ্টায় তার কম্পাউন্ডিং এর রেট হচ্ছে 18% বা 18.5%। আপনি আমি কত বড় কি হয়েছি যে আমরা 25%, 30%, 35% এক্সপেক্ট করি লং রানে। সো এই জায়গাটায় রিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকা উচিত। সো এটা কত হতে পারে আমার হিসাবে, যদি ট্রেজারি বিল 12% হয় আর ওয়ারেন বাফেটের যদি পারফরমেন্স 18% হয়, এর মাঝামাঝিই আপনাকে সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে এই 13, 14 বা 15, 16 এটাই আপনার জন্য রিয়েলিস্টিক এক্সপেকটেশন। এই 13%ই যদি আপনি আগামী 20 বছর ধরে কন্টিনিউয়াসলি করতে পারেন তাহলেই আপনার ভ্যালু ক্রিয়েশন হবে। সেটা না করে আমি চাচ্ছি 25%, 35%, 30% রিটার্ন জেনারেট করব, এটা ভাই সম্ভব না। এই রিয়েলিস্টিক এক্সপেকটেশন না থাকার কারণেই আমরা স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টে যাচ্ছি এবং আমরা এই যে 14 দিনে পয়সা ডাবল এই স্কিমগুলোতে আমরা কিন্তু পড়ে যাচ্ছি এবং এই কারণে আমরা কিন্তু মার্কেটে লুজার হচ্ছি। সো দর্শক, তবে হ্যাঁ, এই অ্যাকাউন্টিং, তারপরে ফাইন্যান্স, বিজনেস অ্যানালাইসিস, এই জিনিসগুলো আপনাকে আসলে বুঝতে হবে, জানার চেষ্টা করতে হবে। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। ইউটিউবে অনেক লার্নিং ভিডিও আছে। ইভেন কেউ যদি মিস্টার বাফেটের, পিটার লিঞ্চের, তারপর হাওয়ার্ড মার্কস, এই ধরনের ভদ্রলোকদের যদি ইন্টারভিউগুলো প্রতিনিয়ত শুনতে থাকেন, প্রতিদিন 1 ঘন্টা করে, তারপরও আমার ধারণা অনেক দিক নির্দেশনা তারা পাবেন। মোট কথা লার্নিংয়ে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। দর্শক, এ পর্যায়ে একটু বলে নিচ্ছি, মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে। এই কোর্সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটাই শেখানো হয়, সাথে মোমেন্টাম ইনভেস্টিংটাও আমরা শেখাই। এটা যদি কেউ করতে পারেন তাহলে তিনি নিজের যোগ্যতায় কনফিডেন্সের সাথে বিজনেস ইভালুয়েট করতে পারবেন, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করতে পারবেন, ফলে উনি ইনভেস্টিং এবং ট্রেডিং দুইটাই করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। এই কোর্সটার নতুন ব্যাচ শুরু হচ্ছে 29শে নভেম্বর রাত 8:30। আপনি যদি এই কোর্সে জয়েন করতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন stockanalystkobir@gmail.com এই ঠিকানায়। সো আপনার যদি লার্নিং এর ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে, সবচাইতে বড় কথা, আপনি যদি মনে করেন এই বাজারে সাস্টেইন করার জন্য বা প্রফিটেবল হওয়ার জন্য আসলে শেখার দরকার আছে, তবেই আপনি ইমেল করেন। আর আপনার শিখার ব্যাপারে টাইম এবং এফোর্ট দেওয়ার জন্য যদি আপনি রাজি থাকেন তাহলে অবশ্যই আমরা আপনাকে হেল্প করতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আইএমকে ফিনটেক স্কুল এবং ইনভেস্টমেন্ট মেন্টর কবির এই দুই চ্যানেলে প্রচুর লার্নিং কন্টেন্ট ফ্রিতে দেওয়া আছে। আপনার জ্ঞানের পিপাসা মিটাইতে চাইলে এই চ্যানেল দুটো আপনি সাবস্ক্রাইব করে নিন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। একটু একটু করে নলেজ বাড়বে। আপনার নলেজ যত বাড়বে ততটাই আপনি সেফ থাকবেন মার্কেটে। আদারওয়াইজ মার্কেটে আপনি মারাত্মক রিস্কে পড়ে আছেন এবং আপনার কিন্তু টাকা ইরোড হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে। সো দর্শক, আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।